বাণীর স্বর্ণ জয়ন্তী, 26শে জানুয়ারি প্রিয় সেই নাম আকাশবাণীকে কবু কি ভুলতে পারি, কবু কি ভুলতে পারি, কবু কি ভুলতে পারি। শুরু হয়েছিল বিনোদন দিয়ে অর্ধশতক আগে, আগরতলা আলোড়িত হলো সকলের অনুরাগে, মানুষের সুখে হয়েছে যে প্রতিশোধের অধিকারী, আকাশবাণীর স্বর্ণ জয়ন্তী, 26শে জানুয়ারি সুবর্ণ জয়ন্তী, 26শে জানুয়ারি সুবর্ণ জয়ন্তী। জ্ঞান বিজ্ঞান কৃষি সংবাদ কাব্য গল্প আসরে, গানের আবেশে হৃদয় ভেসেছে জীবন জেগেছে শহরে, সুখের বাঁধনে জড়াবো সবাই প্রতিবেশী নর নারী, আকাশবাণীর স্বর্ণ জয়ন্তী, 26শে জানুয়ারি সুবর্ণ 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 জয়ন্তী। আকাশবাণী আগরতলার 50 বছর পূর্তি উপলক্ষে আমরা অনেকের থেকেই কথা শুনছি এবং প্রতিটি কথাই কিন্তু আমাদের কাছে একটা বিশাল অভিজ্ঞতা এবং স্মৃতির মণিকোঠায় ধরে রাখার মতো কিছু কথা কিন্তু আমরা আবার ফিরে ফিরে শুনছি। আমরা এখন যার সাথে কথা বলবো তিনি ত্রিপুরা সাহিত্য জগতের একজন মানে অতি পরিচিত নাম, তাকে বাদ দিয়ে আমরা অন্য কিছু ভাবতেও পারি না, সাহিত্য জগতে কথা বলতে গেলেই তার নাম আসবে। আমাদের সঙ্গে এখন রয়েছেন সাহিত্যিক অপরাজিতা রায়। আপনার কি মনে পড়ে, কবে থেকে আকাশবাণী আগরতলার সাথে যুক্ত সেরকম কিছু মনে পড়ে? প্রথম কখন এসেছি মনে পড়ে না, আমি তো পশ্চিমবঙ্গের মেয়ে, আমি আগরতলায় এসেছি 1952 সালে। তারপর থেকে তার কিছুদিন পর থেকে আকাশবাণীর সঙ্গে আমার যোগাযোগ হয়েছে এবং আমি তাদের কাছে কার্যসূচিও পেয়েছি, কিন্তু সেটা প্রথম কবে আমি কার্যসূচিটা শুরু করেছি তা আমার মনে নেই। কিন্তু আমার কবিতা প্রচার বা আমার নিবন্ধ পাঠ এসব শুধু তাই নয়, তাদের কোনো কোনো কমিটিতেও আমি অন্তর্ভুক্ত হয়েছি, সেইটা আমার মনে আছে। প্রথম ওখানে গিয়ে কাকে পেয়েছিলেন, তখন কারা ওখানকার স্টাফদের মধ্যে কে অধিকর্তা ছিলেন বা কে অফিসার ছিলেন, এরকম কারোর নাম কি মনে পড়ে? এগুলো আমার মনে নাই, এমনিও তো আমার এখন 90 বছর বয়স, আমার তো এমনি স্মৃতিশক্তি কমে গেছে, কাজেই সেই সময় কারা ছিলেন নামটাম আমার এখন মনে নেই। বা বিশেষ কোনো অভিজ্ঞতা সে সময় কাজ করতে গিয়ে কোনো অভিজ্ঞতা হয়েছে? অভিজ্ঞতা মানে আমার সমস্ত কাজে আমি তাদের সহযোগিতা পেয়েছি। রবীন্দ্র পরিষদের আমি সদস্য এবং সহসভাপতি ছিলাম। রবীন্দ্র পরিষদের আমাদের অনেক অনুষ্ঠানেই তারা সম্প্রচার করেছেন। তাছাড়া এখানে আমি একবার এই যে সর্বভারতীয় বঙ্গ সাহিত্য সম্মেলন হয়েছিল ত্রিপুরায়, তার সেই সময়ে অনেকে এসেছিলেন, প্রেমেন্দ্র মিত্র, সুভাষ মুখোপাধ্যায়, তখন খুব ভালো করে তারা, আমি সেক্রেটারি ছিলাম সেই সম্মেলনের, তখন তারা এখান থেকে আকাশবাণী খুব সহযোগিতা করেছিলেন। তারা আমাদের প্রোগ্রামগুলো সব ভালো করে সম্প্রচার করেছিলেন এবং নানাভাবে সহযোগিতা করেছিলেন। এরপরেও তারা আমাদের যে কোনো অনুষ্ঠান, সাহিত্যিক প্রোগ্রামে তাদের কাছ থেকে আমি সহযোগিতা পেয়েছি, এখনও পাচ্ছি। এখন আমার এই বৃদ্ধ বয়সেও তারা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আমার প্রচারের সুযোগ দিচ্ছেন। নিয়মিত কি শুনতেন, আগে রেডিও শুনতেন বা এখন শোনেন? কি আপনি কি বলবেন আকাশবাণী আগরতলার অনুষ্ঠানগুলো সম্পর্কে যদি কিছু বলেন? আকাশবাণীর অনুষ্ঠানগুলো আমি নিয়মিত শুনি, সবগুলো পারি না, কিন্তু আমার মনে হয় যে তারা চারিদিকে লক্ষ্য রেখে আধুনিক আগরতলাকে তুলে ধরবার, আধুনিক ত্রিপুরাকে তুলে ধরবার তারা খুবই চেষ্টা করছেন এবং সফলও হচ্ছেন। তারা ত্রিপুরার গ্রামে গঞ্জে সব জায়গায় যোগাযোগ করে সারা ত্রিপুরাকে এই আকাশবাণীর মাধ্যমে মানুষের কাছে তুলে ধরার খুবই সুপরিকল্পিত এবং সুন্দর প্রচেষ্টা তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি।
আপনার কি মনে হয় এখন যে বলা হয় যে বিভিন্ন রকম টিভি চ্যানেল হয়ে গেছে, এতে আকাশবাণীর জনপ্রিয়তা কমছে এবং আকাশবাণীর ভূমিকা এখন সেভাবে নেই, সেই ব্যাপারে আপনার কি মনে হয়? না, অনেক চ্যানেল হয়েছে এটা অবশ্য ঠিকই, এবং সব চ্যানেল হয়তো সবাই শুনেন না, সেটাও ঠিক। তবে এটাতে যে তাদের কোনো স্ট্যান্ডার্ড কমে যাচ্ছে বলে আমার মনে হয় না, কারণ প্রচারের মধ্যে দিয়ে তো বিভিন্নভাবেই মানুষের কাছে পৌঁছাতে হবে, তার জন্য তো বিচিত্র রকম উপায় গ্রহণ করতে হবে। আর চ্যানেল করা মানে তো বেশি চ্যানেল করা মানেই তো বেশি মানুষের সঙ্গে যোগাযোগ, কাজে চ্যানেল বেশি হওয়ায় কোনো ক্ষতি হয়েছে বলে আমি মনে করি না। আকাশবাণী আগরতলার প্রভাব এখনো কি মানুষের ওপর, জনমানসে যথেষ্ট আছে বলে মনে করছেন আপনি? হ্যাঁ, এখনো আছে। মানে এটা কি আগে ছিল এখন কমে গেছে এরকম প্রশ্ন তো ওঠেই না, এটা তো ক্রমশ বাড়ছে বলেই আমার মনে হচ্ছে। এই যে চ্যানেলগুলো বাড়ছে তাতেই তো মনে হয় যে আকাশবাণীর প্রভাব একেবারে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়ছে। তাদের এই চ্যানেল বাড়া মানে ক্রমশ আকাশবাণীর প্রভাব জনমানসে বেড়ে যাচ্ছে বলেই আমি মনে করি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর 50 বছর পূর্তি উপলক্ষে আর বিশেষ কিছু আপনার পরামর্শ রয়েছে কি? আর কি করলে আরো ভালো হয় এমন কিছু মনে হয় কি আপনার? এক্ষুনি তো আমি সেরকম কিছু ভাবিনি, আর বলতেও পারি না, কারণ আমার এখন যথেষ্ট বয়স হয়েছে, তো 90 বছর বয়স। এক্ষুনি আমি প্রোগ্রাম বলে মুখে বলতে পারবো না। তবে আকাশবাণী যেভাবে চলেছে আমার মনে হয় সেটা খুব সুপরিকল্পিত পথ, এবং সবাইকেই যে সুযোগ দিচ্ছে, যে মানে যে কোনো প্রতিভাকেই যে তারা তুলে ধরবার চেষ্টা করছে, সেদিক দিয়ে তাদের সুনিপুণ যে প্রয়াস বা কার্যসূচি, সেটা আমার খুবই ভালো লাগে। আকাশবাণীর প্রোগ্রামগুলো আমার সবই খুবই ভালো লাগে, এবং প্রধানমন্ত্রীর থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষকেও তারা তুলে ধরছে, তাতে আমার খুবই ভালো লাগে। আমার এই বৃদ্ধ বয়স, আমি বাইরের জগতের থেকে প্রায় বিচ্ছিন্ন। আমার কাছে একমাত্র যোগাযোগের হলো এই আকাশবাণী। এই আমি পাশে একটা রেডিও, সারাদিন আমি এইটাতেই শুনি, আর খুবই আমার ভালো লাগে। কোন অনুষ্ঠানটা আপনি বেশি শুনতে ভালোবাসেন? আমার সবই ভালো লাগে, তবে রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম আমার সবচেয়ে ভালো লাগে। আমি যখনই রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম পাই সব বাদ দিয়ে আমি এটা শুনি। আর এছাড়া আমার নাটকটা তো বেশি শোনা হয় না, কিন্তু সংবাদটা শুনি। আমি স্থানীয় সংবাদটা তো খুবই শুনি, আমার ভালো লাগে। স্থানীয় সংবাদ, রবীন্দ্রসঙ্গীত, এগুলোই আমার বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এবং আমরা আকাশবাণীর আগরতলার পক্ষ থেকে আশা করব এবং কামনা করব আপনি আরো অনেক দিন আমাদের সঙ্গে থাকুন। থাকতে তো আমারও ইচ্ছা করে, এখন এটা নির্ভর করবে যে আমার পরমায়ু কতদিন আমাকে পৃথিবীতে রাখবে তার উপরে। অনেক ধন্যবাদ।